শেয়ার বাজারে র্যালি আসবে না যদি, থাম্বনেইলে আমি এক্স্যাক্টলি কথাটাই লিখেছি। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যদিটা আসলে কি। একদল বলছে যে এফআইআই যেভাবে সেল করছে কন্টিনিউ 3 লাখ কোটি টাকা এবং বছরের পর বছর সেল করছে, যে এফআইআই যদি সেলিং না কমায় আমাদের ইন্ডিয়ান মার্কেটে র্যালি ফ্যালি আসবে না। আবার অন্য একদিকে দল বলছে এটারই ঠিক কন্ট্রাডিক্ট করছে, বলছে যে ভাই তুই 2010 সাল থেকে দেখ বা 2014 সাল থেকে দেখ, লাস্ট 10 বছরে মার্কেট কোথায় ছিল এখন কোথায় দাঁড়িয়ে গেছে। এফআইআই কন্টিনিউ প্রত্যেক বছর বছর সেল করেছে, ডিআইআই কন্টিনিউ প্রত্যেক বছর বছর বাই করেছে। ডিআই মানে কারা? আমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি, আমরা যারা ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছি, আমরা যারা পিএমএসে ইনভেস্টমেন্ট করছি, সব টাকা তো ইন্ডিয়ান স্টক মার্কেটে লাগছে। তো ডিআইআই অ্যাকচুয়ালি এই মার্কেটটাকে ধরে রেখেছে, ডিআইআই অ্যাকচুয়ালি এই র্যালি দিয়েছে। কোথায় ছিল নিফটি, আজকে কোথায় রয়েছে। আর এফআইআই তাদের আর দরকার নেই, তারা যাক, তারা চলে যাচ্ছে তো যাক, অসুবিধে নেই। তো এখন এই যে দুটো দল, এক দল একরকম কথা বলছে, আর এক দল ঠিক তার উল্টো কথাটা বলছে, কারা ঠিক? লাস্ট ভিডিওতে একটা কমেন্ট আমি পাই, খুব ইন্টারেস্টিং। উনি আমাকে বলেন যে স্যার আপনি তো বলছেন যে ভিডিওতে, লাস্ট কত ভিডিওতে জাস্ট আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে বিভিন্ন ডেটা পয়েন্টে আপনাকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি যে এখন মার্কেটে বিনিয়োগ করার সুযোগ, বিনিয়োগ করুন। আমি আপনাকে বলছি। এবার উনি আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি তো বলেন যে এফআইআই খুব স্মার্ট, আমাদের থেকে অনেক বেশি স্মার্ট, তো এফআইআই যদি সেল করছে তাহলে আমরা যারা রিটেল ইনভেস্টার আছি, আপনি কেন বলছেন বিনিয়োগ করার জন্য দারুণ সুযোগ কেন বলছেন? তারা সেল করছে, তার মানে তারা তো কিছু খারাপ দেখছে। আরে খারাপ দেখছি না, আপনিও তো খারাপ দেখছেন। আরবিআই গ্রোথ রেট কমিয়ে দিল, ক্রুড অয়েলের প্রাইস বেড়ে গেল, ডলারের এগেনস্টে আমাদের ইন্ডিয়ান রুপিস কন্টিনিউ পড়ছে, বিরাটভাবে পড়ছে। এআইয়ের যে রেস, সেখানে আমরা বিরাট পিছিয়ে রয়েছি, সবাই এআইকে চেজ করছে। সব দিকেই তো খারাপ, ভালো কিছু তো নেই, ইনফ্লেশন বাড়ছে, সব কিছু তো খারাপ। তাহলে ভালো কি রয়েছে যে শেয়ার বাজার নতুন র্যালি দেবে? আমি যে বিনিয়োগ করার জন্য বলছি তার পেছনে ব্যাকড লজিক কি রয়েছে? তো যেহেতু আমি প্রায়ই আপনাদেরকে বলছি বিনিয়োগ করুন, এখন বিনিয়োগ করার সুযোগ রয়েছে, বিভিন্ন ডেটা পয়েন্ট নিয়ে অ্যানালিসিস করে আপনাদের সামনে রাখছি, আপনারা বোর হয়ে গেছেন যে ভাই এর একই কথা একই ক্যাসেট বারবার বাজে, ভালো লাগছে না আর, মার্কেটই তো বাড়ছে না। তো মার্কেট না বাড়লে 2 বছর ধরে যেটা বাড়ছে না, অনেকের আর ধৈর্যই থাকে না যে ভাই আর ভালো লাগছে না। কিন্তু এই সিচুয়েশন কি আগে হয়নি? আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো উইথ ডেটা যে আজকের যে সিচুয়েশন আমরা ঝেলছি, যে সিচুয়েশনে রয়েছি, মার্কেট বাড়ছে না, মার্কেট পড়ছে, এফআই পালিয়ে যাচ্ছে, সব কিছু খারাপের দিকে রয়েছে, ইকোনমি খারাপ, এই সিচুয়েশন কি আজকের দিনের জন্য নতুন, নাকি আগেও এরকম ধরনের ঘটনা আমাদের সাথে ঘটেছিল? কোন সেই বছর যে বছরে এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছিল, তারপরে কি হয়েছিল, মার্কেট কতটা পড়েছিল, তারপরে মার্কেট বেড়েছিল নাকি আরও পড়েছিল, কতটা সময় লেগেছিল? এখন যে এফআইআই কন্টিনিউ সেল করছে, এফআইআই পালিয়ে যাচ্ছে, এর পেছনে এক্স্যাক্ট কারণ কি রয়েছে? কোন সেই ফ্যাক্টর যে ফ্যাক্টরের জন্য একটা সাস্টেনেবল মার্কেটের র্যালি আমরা দেখতে পারি? ছোটো মোটো দেখুন, ডোনাল্ড ট্রাম্প আজকে কিছু বললো, আজকে সাইন হয়ে গেল, হরমুজ খুলে গেল, মার্কেট শর্ট টার্ম বেসিসে পজিটিভ র্যালি দেবে, ঠিক আছে। কিন্তু যদি সাস্টেনেবল লং টার্ম র্যালি আমাদেরকে পেতে হয়, তাহলে একটা ফ্যাক্টর রয়েছে, সেই ফ্যাক্টরের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং সেই ফ্যাক্টরটা নিয়ে এক্স্যাক্টলি উইথ এ ডেটা পয়েন্ট, আমি কোনো কিছু বানিয়ে বলবো না, কিছু মন গড়া বলবো না, সব কিছু ফ্যাক্ট আপনাদের সামনে রাখবো। আপনারা নিজেরা বুঝতে পারবেন এই ভিডিওটা কতটা পরিশ্রম করে, কতটা খেটে বানানো। গত 1 সপ্তাহ ধরে রিসার্চ করে ডেটা পয়েন্টগুলো কালেক্ট করে আপনাদের সামনে এই ভিডিওটা রাখছি, অনেক অনেক পরিশ্রম করে ভিডিওটা বানানো। সো প্লিজ কাইন্ডলি যদি একটু আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখে নিন, তাহলে অনেকটা ডাউট, যা যা আপনার প্রশ্ন আসছে মনে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট ইজ মাই গ্যারেন্টি। লাইক এখন থেকে দিয়ে রাখুন, কোয়ালিটি কন্টেন্ট হতে চলেছে, আই প্রমিস ইউ। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সব থেকে প্রথমে আমরা একটা ডেটা দিয়ে শুরু করবো, সেটা হলো এফআইআই এবং ডিআই ডেটা। প্রত্যেক বছর বছর এফআই কত টাকার সেল করেছে বা বাই করেছে, আর ডিআই কত টাকা সেল করেছে বা বাই করেছে। হ্যাঁ, 2014 সাল থেকে 2026 সালে যদি প্রত্যেক বছর বছর দেখি, তাহলে এফআইআই পুরো বছরের মধ্যে মাত্র 3টে বছর, 2014 সাল, 2019 সাল, 2020 সাল, এই 3টে বছরে তারা নেট বায়ার, বাকি প্রত্যেক বছর বছর তারা সেলই করেছে। এবং লাস্ট 3 বছরে দেখুন অবস্থা, 3,02,000 কোটি টাকা সেল, 3,06,000 কোটি টাকা সেল, এবং এখনও তো 6 মাস হয়েছে, এখন তো একটা গোটা বছর শেষ হয়নি, তাতেই 3,43,000 কোটি টাকা সেল করে দিয়েছে অলরেডি এফআইআই। অন্যদিকে যদি ডিআই দেখি, তাহলে তারা প্রত্যেক বছর বছর বাই করেছে, মাত্র 2টো বছরই তারা সেল করেছে, 2014 সাল এবং 2020 সালে। এবং কোয়ান্টিটিও খুব কম, মানে অ্যামাউন্টে যদি বলি তাহলে সেটাও খুব বেশি না, কম। তার মানে ডিআই মার্কেটে ফুল সাপোর্ট। আর ডিআই মানে কাদের টাকা? আপনার আমার টাকা, যারা মিউচুয়াল ফান্ডে লাগাচ্ছি, পিএমএসে লাগাচ্ছি, সেই টাকাগুলো ইন্ডিয়ান ইকুইটিতে যাচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে, মার্কেট র্যালি দিচ্ছে। তাহলে এই ডেটা থেকে আমরা দুটো প্রশ্ন করতে পারি। প্রথমত, অ্যাকচুয়ালি কি আমাদের এফআইআই দরকার রয়েছে? 2014 সাল থেকে 2026 সালে যদি দেখি, তাহলে 2014 সালে নিফটি ছিল 8,500-র কাছাকাছি,
আর এখন মার্কেট 23,500 কাছাকাছি রয়েছে। ঠিক আছে, তাহলে 175%-এর গ্রোথ, 175%-এর গ্রোথ। এফআই তো সেল করেছে, ডিআই মার্কেটকে ধরে রেখেছে, ডিআইআই মার্কেটকে র্যালি দিয়েছে। এফআইআর কি সত্যিই প্রয়োজন রয়েছে? প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন, রিসেন্ট ইয়ারে 2024 সাল, 25 সাল, 26 সাল এবং 2022 সালও ধরতে পারে, 3 লাখ কোটি টাকার কাছাকাছি সেল বা তার উপরে সেল, 3 লাখ কোটি টাকা। তার মানে নিশ্চয়ই আমাদের ইকোনমির উপর তাদের আর ভরসা নেই। আর ভরসা থাকবেই বা কেন? সব কিছু তো নেগেটিভ দেখতে পাচ্ছেন। আরবিআই গ্রোথ রেট কম করে দিল, আমাদের রুপি বিরাট ফল করেছে ডলারের এগেনস্টে, ক্রুড অয়েলের প্রাইস অনেক বেড়ে গেছে, স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়েছে, গ্যাসের যে প্রাইস সেটা বেড়ে গেছে, ক্রুড অয়েলের যে প্রাইস সেটা বেড়ে গেছে, এআই এর দৌড়ে আমরা পিছিয়ে রয়েছি অনেকটাই, আইটি সেক্টরের একদম পুরো মাজা কোমর ভেঙে গেছে, দেখতেই পাচ্ছেন অল টাইম হাই থেকে 40% পড়ে গেছে। ডলার সব থেকে বেশি এরা নিয়ে আসতো আইটি সেক্টর কোম্পানিগুলো, যেসব বড় বড় জায়ান্ট ছিল তারা এখন প্রজেক্ট সেরমভাবে পারছে না, ছোটো ছোটো প্রজেক্টও তারা ধরছে। ঠিক আছে, তো এত কিছু খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা রয়েছে, ভরসা তো আর কী করে করতে পারে? আর একটা নিশ্চয় আপনি আর্টিকেল পড়ে থাকবেন যে এফআইআই যে পরিমাণে সেল করেছে এই লাস্ট 3 বছরে, তো সেই পরিমাণে সেল তারা আগে কিন্তু কখনো করেনি। কিন্তু যখন মার্কেট পড়েছিল, মানে বড় বড় যখন মার্কেট পড়েছিল 60% বা তারও বেশি মার্কেট যখন পড়েছিল, তখন কিন্তু এতটা সেলিং এফআইআই করেনি। কিন্তু এখন দেখুন এফআইআই 3 লাখ কোটি টাকার উপর সেল করছে প্রত্যেক বছর বছর। তাও দেখুন মার্কেটে বিরাট যে ফল তা কিন্তু নয়, অল টাইম হাই থেকে ওই 10%-এর কাছাকাছি অ্যারাউন্ড পড়ে আছে, খুব বেশি ফল কিন্তু করেনি। কারা হোল্ড করছে? ডিআইআই হোল্ড করছে। আপনার আমার টাকা যারা ইনভেস্টমেন্ট করছি মিউচুয়াল ফান্ডের মধ্যে, আমরা যারা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করছি, তাদের টাকা রয়েছে, সেই কারণে মার্কেট বেশি ফল করছে না। তাহলে এই যে দুজন কনফ্লিক্ট করছে, একজন বলছে যে এফআইআই এর দরকার নেই, আর একজন বলছে এফআইআই এর দরকার রয়েছে, তাহলে এইসব আলোচনার আমরা একটাই কনক্লুড করতে পারি যে এফআইআই এর আমাদের দরকারই নেই। যাক না ভাই, চলে যাও, আমরা নিজেরা নিজের মার্কেটকে দেখে নেব। তাই তো? এখানে অর্ধেক সত্যি বলা হচ্ছে, আর এর জন্য এই ভিডিওটা বানানো। দেখুন একটা আপনাকে ডেটা দেখায়, দেখুন এই ডেটা, এটা হলো লাখ কোটি টাকার ফিগার। 68 লাখ করোড় ফিগার যেটা রয়েছে সেটা হলো মিউচুয়াল ফান্ডের অ্যাসেট। আমরা যারা বিনিয়োগ করছি সব টাকা যেখানে ইকুইটিতে মার্কেটে লাগছে তার টোটাল ভ্যালু 68 লাখ করোড় মিউচুয়াল ফান্ডের। কিন্তু এফআইআই যারা বিনিয়োগ করে আছে এখনও, তাদের কত কোটি টাকা লাগানো আছে? 69.57 লাখ। তার মানে তারা লাস্ট কয়েক বছরে এই যে 3 লাখ কোটি টাকা 3 লাখ কোটি টাকা করে সেল করেছে, সেটা যদি পুরো আপনি একসাথে মেলান, তাহলে যে যত টাকাই ফিগার হোক না কেন, আর যে পরিমাণে এখনও অবধি তারা ইনভেস্টেড রয়েছে, এখনও অবধি ইন্ডিয়ান ইকুইটিতে ইনভেস্টেড রয়েছে, সেই তুলনায় কিছুই না। 69 লাখ করোড় এখনও ইনভেস্টেড। আমি এফআই 2025-26-এর কথা বলছি, ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26-এ আমাদের টোটাল মিউচুয়াল ফান্ডের যে ইন্ডাস্ট্রি রয়েছে তার থেকেও একটু বেশি এফআইআই ইনভেস্টমেন্ট করে রেখেছে ইন্ডিয়ান ইকুইটিতে। মানে ভাবুন সেই ফিগারটা কতটা বেশি। আর এরা যদি অ্যাগ্রেসিভভাবে আরও ভীষণভাবে সেল করতে শুরু করে দেয়, তাহলে আমাদের নিজেদের কনফিডেন্স কি থাকবে মার্কেটের প্রতি? আপনি বলুন, যারা যারা ভিডিওটা দেখছেন, আপনি তো এখনই অনেক চিন্তায় করছেন, অনেকে এসআইপি বন্ধ করছে। আপনি দেখতে পাচ্ছেন লাস্ট কয়েক মান্থে এসআইপি স্টপেজ রেশিও আগের থেকে বেড়ে গেছে, মানে আবার এসআইপি বন্ধ করছে, বিনিয়োগ কেউ করছে না। তো মার্কেটের প্রতি যে আগে একটা ভালোবাসা ছিল, বা মার্কেটের প্রতি যে একটা দেখতাম ভালো লাগতো, গল্প করতাম, আলোচনা করতাম, এখন কি সে আলোচনা হয়? আপনাদের অফিসে বা আপনাদের যারা যারা কলিগ রয়েছেন বা যারা বন্ধুবান্ধব রয়েছেন, মার্কেট নিয়ে আলোচনা কি করেন? না। 2 বছর হয়ে গেছে মার্কেট কোনো র্যালি দিচ্ছে না, ভালো লাগছে না। মার্কেট যার কবে বাড়বে, ধুর, যা টাকা রয়েছে থাকুক, বাকি আমি এফডি করি, সেই এফডি দিয়ে আপনি ফিরে আসবেন। তো আমাদের যে টাকা, সেটা যদি আমরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করি, আমাদের যদি টাকা, সেই টাকাটা যদি আমি ইন্ডিয়ান ইকুইটিতে না দিই, আরও যদি এখান থেকে পড়ে এরা যদি আরও সেল করতে শুরু করে দেয়, আরও যদি 15-20% পড়ে যায়, তাহলে আপনি কনফিডেন্সের সাথে বিনিয়োগ করবেন না। এরা টাকা কোথায় পাবে তাহলে? যে টাকা রয়েছে আপনি ইনভেস্ট করে রেখেছেন, সেই টাকাটা উল্টে আপনি উইথড্র করবেন, আর উইথড্র করলে মিউচুয়াল ফান্ডদেরকেও সেল করতে হবে, আর তারা যদি সেল করে তাহলে মার্কেট আরও পড়বে। আপনি ব্যাপারটা বুঝুন, প্র্যাকটিক্যালি বুঝুন। তাহলে কি এফআইআর আমাদের প্রয়োজন রয়েছে কি নেই? আমার উত্তর যে হ্যাঁ, আমাদের এফআইআর প্রয়োজন রয়েছে। তাদের একটা বড় অংশ, তাদের একটা বড় ইনভেস্টমেন্ট আমাদের ইন্ডিয়ান ইকুইটিতে এখনও রয়েছে। তারা যদি বিরাটভাবে সেল করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু মুশকিল রয়েছে আমাদের ইন্ডিয়ান ইকুইটির জন্য। আরও একটা আপনাকে ডেটা দেখায়, এই যেটা দেখছেন সেটা হলো এফআইআর 3টে ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরি কারা? সভরেন এন্টিটিজ, হাইলি রেগুলেটেড ফান্ডস, পেনশন ফান্ড,
ইন্স্যুরেন্স কোম্পানিজ, যারা বাইরের দেশ থেকে বিনিয়োগ করে ইন্ডিয়াতে, কারেক্ট? তো এরা কিন্তু মোস্ট ট্রাস্টেড, লো রিস্ক নিতে পছন্দ করে। এরা লং টার্ম দেখে, 10 বছর, 15 বছর, 20 বছর, তারও বেশি সময় অবধি দেখে। তারা কিন্তু শর্ট টার্ম বেসিসে দেখে না যে 1 বছরে কী হলো, 6 মাসে কী হবে, দেখে না তারা। এটা হলো ফার্স্ট ক্যাটাগরি, যাদের প্রচুর টাকা আমাদের ইন্ডিয়ান ইকুইটিতে লাগানো রয়েছে। দ্বিতীয় ক্যাটাগরি হলো মডারেট রিস্ক ফান্ড। এরা কারা? পোর্টফোলিও সার্ভিস, ব্রোকার ডিলার ফান্ডস, চ্যারিটেবল ফাউন্ডেশন, এন্ডোমেন্টস, এরাও ইনভেস্টমেন্ট করে ইন্ডিয়ান ইকুইটিতে, ঠিক আছে? আর থার্ড যারা রয়েছে তারা হচ্ছে গিয়ে হায়ার রিস্ক ফান্ড, হেজ ফান্ডস, শর্ট টার্ম ফান্ডস, ফ্যামিলি অফিসেস, পিই ফান্ডস। এরা খুব তাড়াতাড়ি ফান্ডকে এদিক ওদিক করে, মানে যদি আমাদের ইন্ডিয়ান ইকুইটি খুব ভালো পারফর্ম করে তাহলে এরা থাকে, যদি খারাপ পারফর্ম করে তাহলে বেরিয়ে চলে যায়, অন্য জায়গায় অপরচুনিটি দেখে তো সেখানে বিনিয়োগ করে। তো তাদের যে ফান্ড সেটা মুভেবল, মানে কখনো আমাদের ইন্ডিয়ান ইকুইটিতে আসবে, আবার সেখান থেকে চলে যাবে, আবার আসবে, এভাবে। তো আমাদের এখন যে সেল অফটা দেখতে পাচ্ছি, এটা আমি দেখাচ্ছিলাম আপনাকে, তো এই যে রিসেন্ট সেল অফটা এসছে, এটা মনে করা হচ্ছে যে হাই রিস্ক এবং মডারেট ফান্ড থেকে এসছে। যারা লং টার্ম ভাবে বিনিয়োগ করে রেখেছে এফআইআই, তারা কিন্তু তাদের নিজেদের পজিশন তারা সেল অফ করেনি, তারা এখন অবধি ইনভেস্টেডই রয়েছে। আর যে কারণে একটা বড় অংশ ইন্ডিয়ান ইকুইটিতে এখন অবধি ইনভেস্টেড রয়েছে। আমরা শুধু হল্লা করছি যে এফআইআই সেল করছে, এফআইআই সেল করছে, কি হবে কি হবে। আপনি একবার পার্সেন্টেজ দেখুন না, আপনি এইগুলোকে কাউন্ট করুন, 3 লাখ, 3 লাখ, 3 লাখ, এই 2,78,000, এগুলো সবগুলোকে কাউন্ট করুন, দেখুন লাস্ট 5 বছরে কত কোটি টাকা তারা সেল করেছে, কত লাখ কোটি টাকা তারা সেল করেছে, আর কত লাখ কোটি টাকা তারা অলরেডি ইনভেস্টেড রয়েছে। এবার সেটাকে ডিভাইড করুন, দেখুন পার্সেন্টেজ ওয়াইজ কত আসছে। আপনি দেখবেন লাস্ট 5 বছরে যে সেলিং এফআইআই করেছে, তার যে টোটাল ইনভেস্টমেন্ট করে রেখেছে ইন্ডিয়ান ইকুইটিতে, তার তুলনায় মাত্র 14-15%-এর কাছাকাছি। বাকি এখন অবধি এফআইআই অলরেডি ইনভেস্টেড রয়েছে। এখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে মানলাম টোটাল ইনভেস্টমেন্ট যা করে রয়েছে ইন্ডিয়ান ইকুইটিতে, তার 14-15% সেল করেছে এখন অবধি, কিন্তু যে অ্যামাউন্ট এখন সেল করছে লাস্ট 3-4 বছরে 3 লাখ কোটি টাকার ওপর সেল করছে, সামনের দিন অ্যামাউন্ট আরও বাড়তে পারে। আর সেটা যদি বাড়ে তাহলে এই যে 15%, সেটা 20%, 30%, ইভেন 50%-এ যেতে পারে। তাহলে মার্কেটের অবস্থা কোথায় যাবে? মার্কেট তো বিরাট সেল অফ হবে, মার্কেট তো একদম পুরো তলের নিচে চলে যাবে, প্রচুর সেল অফ হবে। তাহলে এর কি গ্যারেন্টি রয়েছে যে এফআইআই সেল করবে না, সামনের দিন আবার তারা বাইং করতে পারে? এর তো কোনো গ্যারেন্টি নেই। একদম আপনি ঠিক কথা বলছেন, একদম ভ্যালিড প্রশ্ন করছেন। তাই আমাদেরকে এটা বুঝতে হবে যে এফআইআই কেন এত সেল করছে, ওয়াই এফআইআই ইজ সেলিং। যদি আমরা এটা বুঝতে পেরে যাই যে এফআইআই কেন সেল করছে, তাহলে এটাও আমরা বুঝে যাবো যে কখন তারা আবার ফিরবে, আর যখন তারা ফিরবে তখন আবারও নতুন র্যালি শুরু হবে। আচ্ছা, এই ধরনের ঘটনা কি আগেও ঘটেছিল? এফআইআই কন্টিনিউ সেল করছে, মার্কেটে অনেকটা সময় ধরে পারফর্ম করেনি, আগেও কি এই ধরনের ঘটনা ঘটেছিল? জানবো, আমরা সব জানবো আজকের ভিডিওতে। হ্যাঁ, এই ধরনের ঘটনা আগেও ঘটেছিল, কখন ঘটেছিল, তার যে ডেটা, সব কিছু আপনাকে দেখাবো। আমাদের আরবিআই তার জন্য কী স্টেপ নিয়েছিল, এখন কী স্টেপ নেওয়া হচ্ছে, সব কিছু আমরা ডিটেলসে জানবো। কিন্তু তার আগে আমরা এটা জানবো যে এফআইআই কি শুধুমাত্র ইন্ডিয়াতেই সেল করছে? আমরা যেরকম বিভিন্ন আর্টিকেলসে দেখছি যে এফআইআই বাইরের দেশে তারা বিনিয়োগ করছে, জাপানে বিনিয়োগ করছে, কোরিয়াতে ইনভেস্টমেন্ট করছে, চায়নাতে ইনভেস্টমেন্ট করছে, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছে, কিন্তু ইন্ডিয়াতে সেল করছে। সত্যি কি তাই? একবার দেখে নিন ডেটা। দেখুন, আমাদের সামনে যে ডেটা রয়েছে সেটা হলো মে 2026-এর ডেটা, এফআইআই নেট ইকুইটি ফ্লোজ। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি যে সাউথ কোরিয়াতেও তারা কিন্তু $13 বিলিয়ন সেল করেছে। তাইওয়ান, সেখানে $2.88 বিলিয়ন সেল হয়েছে। ইন্ডিয়াতে তো সেল হয়েইছে, ইন্দোনেশিয়াতে সেল হয়েছে, থাইল্যান্ডে আগের থেকে একটু বেশি বেড়েছে, বাট ভিয়েতনামেও নেগেটিভ। এবং এখানে আপনি ফুল ডেটা পেয়ে যাবেন মান্থ অন মান্থ বেসিসে, যেরকম মে 2025-এ কত টাকা বিনিয়োগ কোথায় করেছে এবং কোথায় তারা সেল করেছে, জুনে কি করেছে, জুলাই কি করেছে, অগস্টে কি করেছে। এভাবে যদি আপনি রিসেন্ট দেখেন না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এগুলোতে কিন্তু তারা ম্যাক্সিমাম কান্ট্রিতে, যেরকম তাইওয়ান, সাউথ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, ম্যাক্সিমাম কান্ট্রিতে তারা সেল করেছে। জানুয়ারি 2026-এ ম্যাক্সিমাম কান্ট্রিতে তারা সেল করেছে। সেই মান্থে নেট সেলার তারা এফআইআই। তার মানে শুধুমাত্র কি ইন্ডিয়াতে সেল করছে? নট কারেক্ট, না, একদমই না। শুধু ইন্ডিয়াতে সেল করছে না, তারা বিভিন্ন কান্ট্রি থেকেই সেল করছে। তো কেন এত সেল করছে তাহলে? প্রথম যেটা আপনার মাথায় আসবে সেটা হলো এআই এর জন্য। এখন তো সব কিছুতেই এআই, তো এআই যেসব কোম্পানিগুলো বানাচ্ছে তারা আইপিও নিয়ে আসছে। আইপিও নিয়ে আসার জন্য সেখানে তারা ইনভেস্টমেন্ট করার জন্য দেখবে এফআইআই যারা রয়েছে তারা তো বিভিন্ন কান্ট্রি থেকে তারা সেল অফ করে সেই টাকাটা নিয়ে এসে তারা আইপিওতে বিনিয়োগ করবে, সেই কোম্পানিতে বিনিয়োগ করার জন্য দেখবে। তো সেই কারণে এআই এর যেহেতু এতটা বেশি দবদবা ইউএসএ, দেখতেই পাচ্ছেন ন্যাসড্যাক কোথা থেকে কোথায় চলে গেছে, আর এআই যেসব কোম্পানিগুলো রয়েছে সেগুলো কতটা বেশি র্যালি দিয়েছে। তো এআইয়ের এই র্যালিতে পার্টিসিপেট করার জন্য তারা সব জায়গা থেকে সেল করে সেই ইউএসএ বিনিয়োগ করছে, আপনি এটা বলতে পারেন। এবং আমরা ইন্ডিয়া এআই এর এসে অনেকটা পিছিয়ে, যে কারণে তারা এতটা সেল করছে, এই লজিক আপনি আমাকে দিতে পারেন। কিন্তু এইটা পুরোপুরি সত্যি না,
এখানে আরও একটা বিষয় রয়েছে যেটা আমরা মিস করে ফেলছি, আর যে কারণেই তারা গ্লোবালি সেল করছে, শুধুমাত্র ইন্ডিয়া না, গ্লোবালি সেল হচ্ছে। সেই কারণটা কি জানেন? সেই কারণটা হলো ইউএস এর 10 ইয়ার্স ট্রেজারি ইল্ড, ইউএস বন্ডের ইল্ড বা ইন্টারেস্ট, যেখানে বিনিয়োগ করলে তারা পাচ্ছে 4.48%, যেটা আগে অনেকটা কম পাচ্ছিল। 2021 সালের দিকে 1.5%, 2022 সালের দিকে আস্তে আস্তে বেড়েছে 2%-এর কাছাকাছি, এবং ধীরে ধীরে বাড়তে 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 সেটা এখন 4.4%-এ চলে এসছে। হিউজ একটা এখানে ইল্ড তারা পাচ্ছে, যেটা ইউএস ইকোনমির জন্য অনেকটা বেশি। এবং মনে রাখতে হবে, এটা কিন্তু রিস্ক ফ্রি কুপন বলতে পারেন বা রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট। ঠিক যেরকমভাবে আমরা ব্যাংকে টাকা রাখি, এফডিতে টাকা রাখি বা সেভিংসে টাকা রাখি, আমরা জানি যে যে টাকাটা রাখলাম তার দরুন যেটা প্রমিস করা হয়েছে সেটা তো আমি পাবোই, তো সেটা আমার কাছে রিস্ক ফ্রি হয়ে গেল, আমরা জানি নিশ্চিতভাবে টাকাটা পাবোই। ঠিক সেরকমভাবে ইউএস বন্ডে যারা টাকা লাগাবে, এখান থেকে 4.48% তারা কুপন রেট, যেটাকে ইন্টারেস্ট রেট হিসেবে আপনি বলতে পারেন, সেই টাকাটা তারা পাবেই বছরের কার বছর। এবার আপনি বলতে পারেন আমাকে যে এটা তো খুব একটা বড় পার্সেন্টেজ না, এর জন্য লাখ লাখ কোটি টাকা বিক্রি করে দেবে। হোল্ড করেন একটু, দেখুন যখন যখন এই যে বন্ডের ইল্ড, এটা যখন যখন বেড়েছে, আমাদের যে স্টক মার্কেট সেটা কিন্তু একটু আন্ডার পারফর্ম করেছে, বা বলা যেতে পারে যে সেখানে সেল অফ এসেছে এফআইএর। কেন? এর পেছনে এক রিজন কি রয়েছে? তো এটা জানতে হলে আপনাকে ইউএসের ইনফ্লেশন ডেটাটা জানতে হবে। দেখুন ইউএসের যে ইনফ্লেশন রেট, সেটা কিন্তু চলে প্রায় 2%, 2.5%, 1.5% এইখানেই ঘোরাঘুরি করে, মানে 1 থেকে 2.5%-এর মধ্যেই ঘোরাঘুরি করে। আমি এখানে আপনাকে ডেটা দেখাচ্ছি 2016-17 থেকে দেখুন, এবং মিডিলে 2020 সালের পর থেকে এটা বিরাটভাবে বেড়ে যায়, 2022-এর দিকে 8.6% চলে যায়, তখন বন্ডের ইল্ড বিরাটভাবে বাড়ে। তারপরে দেখুন আবার আস্তে 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 ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে, এখন 3%, 2.5%-এর কাছে চলছিল, এখন আবার এটা স্পাইক করেছে 4.2%। এবং রিসেন্ট ইউএসের যে জবের ডেটা, যেটা প্রেডিক্ট করা হচ্ছিল যে একটা 70-80 হাজারের মতো অ্যারাউন্ড আসবে, কিন্তু সেটা 1,20,000, 1,70,000 এরকম এসছে একটা, যাই হোক আমার ফিগারটা অ্যাকুরেট মনে নেই, মানে যেটা এক্সপেক্ট করা হচ্ছিল তার থেকে অনেক বেশি জব ডেটা চলে এসছে, যার জন্য ইনফ্লেশন সামনের দিনে আরও বাড়তে পারে। এখন ইনফ্লেশন বাড়লে কি হবে? ইনফ্লেশন যদি বাড়ে তাহলে যে বন্ডের ইল্ড সেটা আরও বাড়বে। এখন যেটা দেখাচ্ছে বন্ডের ইল্ড, সেটা আরও বাড়তে পারে। দেখুন রিসেন্টলি এটা কিন্তু বেড়েওছে একটু, প্লাস আরও সামনের দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন ইনফ্লেশন ডেটা আপনাকে কেন দেখাচ্ছি? তার কারণ আপনি জাস্ট কম্পেয়ার করে দেখুন, ইন্ডিয়াতে ইনফ্লেশন রেট কত চলছে, 5 থেকে 6%, কারেক্ট? এরকমভাবেই হয়, মানে 4% +-2 করে আমরা রাখার চেষ্টা করি, ওই 5, 5.5, কখনো 6% আমাদের ইনফ্লেশন চলে। আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট কত দেয় জানেন? 3.5%, 4% যদি আমরা সেভিংস করি। এফডি করলে ম্যাক্স টু ম্যাক্স 6% বা 7%, 1% বেশি দেয় ইনফ্লেশনের তুলনায়, সেটা আবার সবাই পায় না আর কি। তো আমরা যদি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বা ফিক্সড অ্যাকাউন্টে, যেখানে খুব একটা বেশি ইন্টারেস্ট পাওয়া যায় না, আমাদের যে ইনফ্লেশন চলছে তার থেকে অনেকটা কম ইন্টারেস্ট পাওয়া যায়, সেখানে যদি টাকা রাখি, তাহলে একটা সময় পরে গিয়ে দেখবো যে টাকার যে ভ্যালু সেটা অটোমেটিক কমছে, কেননা ইনফ্লেশনে খেয়ে নিচ্ছে, কারেক্ট? তো আমাদের মেন প্রায়োরিটি কি থাকে? ইনফ্লেশনকে বিট করা, ইনফ্লেশনের থেকে বেশি রিটার্ন যেখানে পাবো সেখান থেকে নিয়ে আসবো। সেটা যদি রিস্ক ফ্রি হয়ে যায় তাহলে আরও ভালো। যদি আমাদের আজকে ইকুইটিতে যেরকম আমরা অন অ্যান অ্যাভারেজ 12% পাওয়া যায়, সেটা আমরা দেখি লাস্ট যদি আমরা 10-15 বছর বা 20 বছরের ডেটা দেখি, তাহলে অন অ্যান অ্যাভারেজ মিনিমাম 12% পাওয়া গেছে নিফটি 50-তে যদি বলি। তাহলে এখন যদি ব্যাংক কালকে আপনাকে বলে যে আমি আপনাকে 12% দিয়ে দিচ্ছি রিস্ক ফ্রি, তাহলে আপনাকে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা কি দরকার? আপনি তো ওখানে ইনভেস্টমেন্ট করে 12% নিতে পারবেন, তাও আবার রিস্ক ফ্রি। এবার আপনি এই ব্যাপারটাই, এই বিষয়টাই ইউএস ইনভেস্টারের দিক থেকে ভাবুন। ইউএস ইনভেস্টার যারা আছে তারা কি দেখছে? আমাদের ইনফ্লেশন কত চলছে ওখানে, ইউএসের ইনফ্লেশন কত চলছে? 1.5% থেকে 2% বা 2.5% ম্যাক্সিমাম এ অ্যারাউন্ড থাকে। রিস্ক ফ্রি রিটার্ন কত পাচ্ছে বন্ড থেকে? এখন পাচ্ছে 4.4%, ঠিক আছে? এবং সামনের দিনে আরও বন্ডের ইল্ড, মানে 4.4% যেটা রয়েছে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা ইনফ্লেশন আবার হিট করতে পারে বলে সম্ভাবনা রয়েছে ইউএসএ। তো সেটাই যদি হয়, তাহলে তারা কেন সেই বন্ডে ফ্রিতে ইনভেস্টমেন্ট করবেন না? অবশ্যই তারা করবেন, কারেক্ট? রিস্ক ফ্রিতে ভালো একটা ইন্টারেস্ট পাচ্ছে, কেন করবে না? এবার আপনি আমাকে বলতে পারেন যে তারা যদি ওখানে ইনভেস্টমেন্ট করে, আর সেখান থেকে যদি আমাদের ইন্ডিয়ান ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে তারা যদি বেশি রিটার্ন সেখান থেকে পায়, তাহলে তারা কেন আমাদের ইন্ডিয়ান ইকুইটিতে ইনভেস্টমেন্ট করবে না? একদম ভ্যালিড আপনার প্রশ্ন, কিন্তু এর উত্তর হিসেবে আপনাকে আমি একটা ডেটা দেখাই। দেখুন এই যে ডেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2021 থেকে
এপ্রিল 2026 অব্দি ডেটা, ঠিক আছে। এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যদি আপনি 100 টাকা বিনিয়োগ করতেন জানুয়ারি 2021 সালের দিকে, 100 টাকা যদি বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে আপনার 100 টাকা অ্যাজ এ ইন্ডিয়ান আমরা যদি ইনভেস্টমেন্ট করতাম তাহলে 171 টাকা হতো। পারফেক্ট। সিএজিআর যেটা হচ্ছে সেটা 10.48% হচ্ছে। আপনি যদি ক্যালকুলেট করে দেখেন তাহলে এই 10.48% দেখতে পাবেন। কিন্তু যদি ইউএস সিটিজেন কেউ হতো এবং সে যদি নিফটি ফিফটিতে ইনভেস্টমেন্ট করতো, তাহলে তার 100 টাকা আজকের দিনে দাঁড়িয়ে 131 টাকা হতো। 5.20% সিএজিআর। কেন? আমাদের একরকম, ওদের আর এক রকম। কেন? তার কারণ কারেন্সি রিস্ক। ওরা যে ইনভেস্টমেন্টটা করছে সেটা তো রুপিজে করতে হবে, ইউএসডিকে রুপিজে কনভার্ট করতে হবে, দিয়ে সেটা ইনভেস্টমেন্ট করতে হবে। আবার যখন উঠিয়ে নেবে তখন তাদেরকেও সেটা কনভার্সন রেট লাগবে। আমরা কারেন্সি কনভার্সন রেট যেটা জানি সেটাও কিন্তু অনেকটা বেশি, কেননা আমাদের রুপি সেটা প্রচণ্ডভাবে দুর্বল হয়েছে ইউএসডির তুলনায়। তো সেই কারণে তাদের যে নেট ইনকাম আসছে সেটা হচ্ছে 5.20। ওই 100 টাকা ইনভেস্টমেন্টে একই র্যালি, একই মার্কেট, আমরা যতটা রিটার্ন কামাচ্ছি সেখান থেকে ওরা অনেকটা কম রিটার্ন কামাচ্ছে বিকজ অফ দ্য কারেন্সি এক্সচেঞ্জ। এবং তার সাথে আর একটা জিনিস রয়েছে, সেটা হলো ট্যাক্স, যেটা এর মধ্যে ধরা নেই। ট্যাক্স 12.5% লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেটাও আপনাকে বাদ দিতে হবে। সেটা যদি বাদ দেন তাহলে দেখবেন আপনার রিটার্ন ওই 4%-এর অ্যারাউন্ড আসছে, ঠিক আছে, 4-4.5। এবার আপনি আমাকে বলুন যে আপনি যদি ওদের জায়গায় থাকতেন, ওদের ওদের হিসেবে ভাবতে হবে আপনাকে, যে আপনি যদি ওদের জায়গায় থাকতেন এবং আপনাকে বলা হতো যে আপনি ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করে আপনি মোটামুটি 4.5% পাবেন, কিন্তু যদি আপনি ইউএসএ ইনভেস্টমেন্ট করেন, বন্ড ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেখানে আপনি রিস্ক ফ্রি 4.40% পাবেন, ঠিক আছে। এবার আপনি আমাকে বলুন যে আপনি যদি এফআই জায়গায় থাকতেন তাহলে আপনি কি সিদ্ধান্ত নিতেন? আপনি কি নিজের দেশে যেখানে রিস্ক ফ্রি ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে সেখানে ইনভেস্টমেন্ট করতেন না? সেম রিটার্ন যদি আপনি ইন্ডিয়ান ইকুইটি থেকে পাচ্ছেন তাহলে সেখানে রিস্ক রয়েছে। যদি কোম্পানির আর্নিং সামনের দিন আরও খারাপ চলে আসে, আরও যদি নেগেটিভ নিউজ চলে আসে, তাহলে তো আরও মার্কেট পড়তে পারে, সেক্ষেত্রে রিস্ক রয়েছে। অন্যদিকে রিস্ক ফ্রি, আপনার জন্য ডিসিশন নেওয়া একদম সহজ। ঠিক সেরকমভাবেই ইউএস ইনভেস্টর যারা রয়েছে তারাও ঠিক একই সিদ্ধান্ত নিয়েছে। তারাও বন্ড ইল্ডে ইনভেস্টমেন্ট করে, যেখানে ভালো একটা ইল্ড এখন পাওয়া যাচ্ছে। এটা হলো আমার প্রথম লজিক্যাল রিজন। দ্বিতীয় যেটা রিজন সেটা হলো রিলেটিভ ভ্যালুয়েশন। যদি এখানে আমি ডেটা দেখাই আপনাকে, তাহলে জুলাই 2021 থেকে জানুয়ারি 2026 অব্দি আমি দেখাচ্ছি। সেখানে পি নিরিখে যদি আমি কথা বলি তাহলে দেখুন, চায়নাতে যে পি চলছে সেটা 15.92, সাউথ কোরিয়াতে 22.36, তাইওয়ানে 24.50, থাইল্যান্ডে 17.67, মালয়েশিয়াতে 16.39, ইন্ডিয়াতে 25.38 জানুয়ারি 2026 অনুযায়ী, আর ইন্দোনেশিয়াতে 15.21। তো এই যে 5 ইয়ার্সের যে ভ্যালুয়েশন ডেটা, সেখানেও দেখতে পাচ্ছেন ইন্ডিয়া কিন্তু অনেকটা টপে রয়েছে বাকি কান্ট্রির তুলনায়। তাহলে ভ্যালুয়েশন ওয়াইজও একটু হায়ার সাইডে রয়েছে। আমি এটা বলছি না যে এখান থেকে ওভার ভ্যালুড, আমি অন্যান্য কান্ট্রির সাথে কম্পেয়ার করছি। বাকি যে কান্ট্রিগুলো রয়েছে আপনি দেখবেন তাদের চার্ট, তারা কিন্তু পারফর্মই করেনি লাস্ট 5-6 বছরে, সেরকম পারফরমেন্সই নেই। সেখানে একমাত্র ইন্ডিয়া ছিল যে কিনা দারুণ পারফর্ম করেছে এই কোভিডের পর থেকে। সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং আর কি ইন্ডেক্স হচ্ছে গিয়ে নিফটি ছিল, এত সুন্দর পারফরমেন্স দেখিয়েছে। কিন্তু বাকি কান্ট্রির যে ইন্ডেক্স তারা কিন্তু ভালো পারফর্ম করেনি, কিন্তু এখন তারা পারফর্ম করেছে। সেই কারণে পি রেশিও তাদের বেড়েছে। কিন্তু ইন্ডিয়া কম্পারেটিভলি বাকিদের তুলনায় একটু হায়ার ভ্যালুয়েশনের দিকে রয়েছে। কিন্তু এটা একদমই আমি বলছি না যে এই মুহূর্তে মার্কেটে যে ভ্যালুয়েশন আমাদের সেটা কিন্তু মেহেঙ্গা, একদমই না। আমাদের ভ্যালুয়েশন ফেয়ার ভ্যালুয়েশনের কাছে রয়েছে, খুব সস্তাও না খুব দামিও না, ফেয়ার ভ্যালুয়েশনের কাছে রয়েছে। এখন একমাত্র মার্কেটকে র্যালি দিতে পারে দুটো জিনিস। নাম্বার 1, ইউএসএ 10 ইয়ার যে বন্ডের ইল্ড যেটা এখন চলছে 4.48%, সেটা ধীরে 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 যদি আরও কমতে থাকে সামনের দিনে, তাহলে আবারও এফআইআই আবারও ইন্ডিয়ান ইকুইটিতে ইনভেস্টমেন্ট করার জন্য আসতে পারে। কেননা তাদের কাছে মনে হবে যে আমি যদি ইউএস ইনভেস্টমেন্ট করি বন্ডে তাহলে সেখানে কম রিটার্ন পাচ্ছি, যেটা আমরা ইনফ্লেশনকে বিট করতে পারছে না। অন্যদিকে যদি ইন্ডিয়াতে রিলেটিভলি ভালো ভ্যালুয়েশন পেয়ে যায়, আর্নিং ভালো দেখায় কোম্পানিগুলো, তাহলে সেখানে বিনিয়োগ করে আমরা আমাদের যে মানে অপরচুনিটি কস্ট বলা হয়, যে যত টাকা ইনভেস্টমেন্ট করলাম সেই তুলনায় যে রিটার্নটা সেটা সাফিসিয়েন্ট আমাদের আসবে, যে রিস্ক নিচ্ছি সেটাকে মিটিগেট করবে, রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন ভালো পাওয়া যাবে। তো সেই হিসাবে তারা আসবে। আর দ্বিতীয়ত, আমাদের কোম্পানি যে আর্নিংস রয়েছে সেই আর্নিংস ভালো পাবলিশ করতে হবে। আমরা মিড ক্যাপ স্মল ক্যাপে অলরেডি দেখতে পাচ্ছি আর্নিংস ভালো পাবলিশ করছে, কিন্তু সামনে কোয়ার্টারে দেখা যাক যে কীরকম কী আসছে। কিন্তু যদি আমাদের কোম্পানিগুলো সামনের দিনে আরও ভালো আর্নিং পাবলিশ করতে থাকে তাহলে পিই যেটা সেটা অটোমেটিকলি আরও কম হতে থাকবে। এখন যে আপনি পিই দেখতে পাচ্ছেন 20-21 কাছাকাছি, সেটা আরও
অটোমেটিকলি কমবে যদি মার্কেট পারফর্ম না করে আর আর্নিং যদি বেড়ে যায়। প্রাইস বাড়লো না, আর্নিং বেড়ে গেল, তাহলে ইটা নিচে রয়েছে, পি বাই ই, ইটা নিচে রয়েছে, ই যদি ভ্যালু বেড়ে যায় তাহলে পি এর ভ্যালু অটোমেটিক সেটা কমে যাবে, মানে আরও সস্তা আমাদের কাছে লাগবে। ঠিক আছে, তো এই দুটো ফ্যাক্টরের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবারে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, আচ্ছা এই ধরনের সিচুয়েশন কি আগেও হয়েছিল? দেখে নেওয়া যাক। ভালো করে এই টেবিলটা দেখুন, মে 2013 থেকে অগস্ট 2013 এই টাইম পিরিয়ডের মধ্যে, যেটা হলো প্রায় 3.68 মান্থ, 3 মাসের একটু বেশি, সেখানে ইউএসডি বিরাটভাবে স্ট্রং হয়ে গিয়েছিল। 28% র্যালি, খুব তাড়াতাড়ি স্পাইক করে গেছিলো। আমাদের আইএনআর যেটা ইন্ডিয়ান রুপিস, সেটা ভীষণভাবে দুর্বল হয়ে গেছিলো, এখন যেরকম সিচুয়েশন। তো সেখানে নিফটির পারফরমেন্স দেখুন নেগেটিভ 17.83%। কিন্তু তারপরে বিভিন্ন রকম মেজারমেন্ট নেওয়া হলো আরবিআই তরফ থেকে। তারপরে ধীরে ধীরে দেখা গেল অগস্ট 2013 থেকে মে 2014 এই টাইমের মধ্যে ইউএসডি আর আইএনআর যে সম্পর্ক, মানে আইএনআর 15% স্ট্রং হয়ে গেল। প্রায় 8 মাস টাইম লেগেছে, 8-9 মাস টাইম লেগেছে, একটু লং টার্ম প্রসেস হয়, কেননা সব কিছু ইমপ্লিমেন্ট করার পর ধীরে ধীরে ব্যাপারটা হয়। তো তারপরে সেই টাইম পিরিয়ডের মধ্যে নিফটির পারফরমেন্স দেখুন 46.60%, 46.60%। ঠিক একই রকমভাবে যদি আমরা মে 2014 বা 16 দিকে দেখি, তাহলে দেখুন 18% বিরাট স্পাইক করে গেছিলো। সেখানে নিফটি পারফরমেন্স ছিল 9.59%, যদিও নেগেটিভ না, বাট 9.59%, খুব একটা বেশি বাড়েও নি। তারপরে নভেম্বর 2016 থেকে জানুয়ারি 2018 এই টাইম পিরিয়ডের মধ্যে আইএনআর একটু স্ট্রং হয়েছিল, এবং তারপরে রিটার্ন দেখুন 38.49% নিফটি বেড়ে গেছিলো। ঠিক আছে, তো ইউএসডি এবং আইএনআরের যে সম্পর্ক, এটাও কিন্তু বিরাট একটা ম্যাটার করে। আর কেন ম্যাটার করবে না? তখনই ইউএসডি খুব বেশি স্ট্রং হয় যখন ইন্ডিয়ান ইকুইটি থেকে এফআইআই কন্টিনিউ সেল করে এবং সেই টাকাটা নিজের দেশে নিয়ে যায়। এক্ষেত্রেও ঠিক একই জিনিস ঘটনা ঘটেছিল। 2013 সালকে আমি হাইলাইট কেন করেছি? 2013 সালে যে হাইলাইট করার দুটো কারণ, একটা হচ্ছে গিয়ে যে স্পিড 28.72%, বিরাট স্পিডে গ্রো করেছিল, যেরকম এখন গ্রো করছে খুব ফাস্ট। আমাদের রুপি ফল করছে, যেন মনে হচ্ছে যে এর কোনো এন্ড নেই, কন্টিনিউ বেড়ে চলে যাবে হয়তো। ইউএসডি স্ট্রং হতে থাকবে আর আমাদের আইএনআর যেটা, সেটা পড়তেই থাকবে, ইন্ডিয়ান কারেন্সি পড়তেই থাকবে। তো এটা মানে এতগুলো বছরের মধ্যে সব থেকে হাইয়েস্ট, খুব কম টাইমের মধ্যে বিরাট স্পেসে খুব স্পিডে গ্রো করেছিল, তার জন্য হাইলাইট করা। দ্বিতীয়ত, এই টাইমের মধ্যে যে অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছিল আরবিআই তরফ থেকে, যেসব অ্যানাউন্সমেন্টগুলো করা হয়েছিল, এক্স্যাক্টলি এখন সেম অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে আমাদের রুপিকে স্ট্রং করার জন্য। 2013 সালে যখন ইন্ডিয়ান কারেন্সি খুব দুর্বল হয়ে যাচ্ছিল, তখন আরবিআই বিশেষ কিছু স্টেপ নিয়েছিল অগস্ট 2013 সালের দিকে। তখনকার আরবিআইয়ের গভর্নর ছিল রঘুরাম রাজন, তখন উনি যা স্টেপ নিয়েছিলেন, এখন ঠিক সেম স্টেপ নেওয়া হচ্ছে 2026-এ রুপিকে স্ট্রং করার জন্য। কী সেই স্টেপ আমি জাস্ট জিস্টে বলছি আপনাকে। নাম্বার 1, এফসিএনআর ডিপোজিট। এর মানে কি, অনেকেই যারা ইন্ডিয়ান রয়েছে বাইরে কাজ করে তাদেরকে এনআরআই বলা হয়, তো তারা সেখানে ইনকাম করে, তারা সেখানে সেভিংস করে। আরবিআই বলছে যে তোমরা যেখানে সেভিংস করছো, সেখানে যে পরিমাণ ইন্টারেস্ট পাচ্ছ, সেটা হয়তো আমাদের ইন্ডিয়ান যে ব্যাঙ্কগুলো রয়েছে তারা যে ইন্টারেস্ট দিচ্ছে সেভিংসের উপর, এফডির উপর, তার থেকে তোমরা কম পাবে নিশ্চয়ই। তো তোমরা একটা কাজ করো, তোমরা যারা ওখানে সেভিংস করছো, সব টাকা নিয়ে এসে আমাদের ইন্ডিয়ার ব্যাঙ্কে সেখানে রাখো। ইন্ডিয়ার যে কোনো ব্যাঙ্কে তোমার পছন্দ মতো রাখো। যদি তুমি ডিপোজিট করো, তাহলে আমরা যে রেট দেবো সেটা বেটার রেট পাবে, মানে আমরা সাধারণ যারা রয়েছি তাদের তুলনায় তাদেরকে এক্সট্রা সেখানে ইন্টারেস্ট দেওয়া হবে। নাম্বার 1। নাম্বার 2, ডলার থেকে রুপিসে কনভার্ট করার জন্য যে পরিমাণ লস তারা দেখছে, সেই লস তাদেরকে নিজেকে বিয়ার করতে হবে না, সেটা আরবিআই মিটিগেট করে দেবে, মানে আরবিআই সেটা ছাড় দিয়ে দেবে। তো আপনারা যারা এনআরআই রয়েছেন, বাইরে কাজ করছেন বা ডলারে ইনকাম করছেন, তারা যদি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করেন, তাহলে আপনাদের জন্য কোনো রকম কিছু লস হবে না, এবং সেই টাকাটা আপনি ইন্ডিয়ান কোনো ব্যাংকে রাখলে সেখানে যে ইন্টারেস্ট পাবেন সেটা কিন্তু বেটার পাবেন, আমাদের থেকেও বেটার পাবেন। এছাড়া আরও একটা ব্যবস্থা করা হয়, সেটা হলো ওভারসিজ বরোয়িং। অনেক ব্যাংক বাইরের দেশ থেকে লোন উঠায়, যেটা ডলারে তারা লোন নেয়। তো তাদের একটা লিমিট আরবিআই করে রেখেছে প্রত্যেক ব্যাংকে, যে এত পার্সেন্টের বেশি তুমি লোন বাইরের থেকে নিতে পারবে না। তো সেই পার্সেন্টেজটা আরও একটু বাড়িয়েছে, লিমিটটা বাড়িয়েছে। তো ব্যাংকরা কী করছে, তারা বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে বাইরের দেশে যে কারো কাছ থেকে আরও বেশি লোন নিচ্ছে, ব্যাংকও লোন নেয়, তো ডলারে তারা লোন নিচ্ছে, সেক্ষেত্রে ডলার আবার ইন্ডিয়াতে আসছে, এটাও একটা এক্সট্রা স্টেপ। এছাড়া আরও একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আরবিআই দ্বারা, যেটা 2013 সালে করা হয়নি। কি হয়েছে, এফআইআইদেরকে বলেছে যে আপনারা এসে সরকারি যে বন্ড, গভর্নমেন্ট বন্ড রয়েছে, সেখানে আপনি বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আপনি যে ইনকামটা করবেন তার উপর ট্যাক্স আমরা নিই, কারেক্ট? এবার আপনাকে ট্যাক্স দিতে হবে না।
ট্যাক্স ফ্রি করে দিয়েছি আমরা। এটা করার একমাত্র কারণ ডলার যাতে ইন্ডিয়াতে আরও আসে এবং রুপি যাতে স্ট্রং হয় ডলারের এগেনস্টে। তো দেখতেই পাচ্ছেন 2013 সালে যে স্টেপ নেওয়া হয়েছিল আরবিআই এখন সেম স্টেপ নিচ্ছে, বরঞ্চ আরও একটা দুটো এক্সট্রা বেনিফিট দিচ্ছে যাতে আসে ডলার আমাদের ইন্ডিয়াতে। তাহলে কাজ কিন্তু শুরু হয়েছে। এটাই আপনাকে বলার যে 2013 সালে যে আপনাকে চার্টটা দেখিয়েছিলাম, 2013 সালে দেখুন যেভাবে স্পিডে যে স্পেসে ইউএসডি স্ট্রং হয়েছিল আইএনআরের তুলনায়, তারপরে কিন্তু এইসব স্টেপ নেওয়ার পর 15% ইউএসডি পড়ে যায়, দুর্বল হয়, আইএনআর স্ট্রং হয়, আর মার্কেট দেখুন দারুণভাবে সেটা র্যালি দেয়। আর যে স্টেপগুলো 2013 সালে নেওয়া হয়েছিল এখন সেম টু সেম স্টেপ নেওয়া হচ্ছে। একজন কমেন্ট করেছিলেন আমাকে, বলছিলেন যে আচ্ছা আপনি তো 2013 সাল, 16 সাল, 12 সাল এইসব ইতিহাস পড়ে পড়ে শোনাচ্ছেন আমাদেরকে, আরে 2026 সাল নিয়ে কথা বলুন, এত পুরনো এইসব নিয়ে কী হবে? তো দেখুন স্যার, একটা কথা বলি আপনাকে, যারা তৃণমূল নেতা আছে না, তারা এখন সব হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে। কেন জানেন? তার কারণ ডিমের বর্ষণ যেন তাদের উপর না হয় বা তাদের থেকে বাঁচতে পারে, সেই কারণে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে। এটা কোথা থেকে আসলো? এটা পাস্ট এক্সপিরিয়েন্স, আমরা টিভিতে দেখছি, সব জায়গায় দেখছি, প্রত্যেকটা তৃণমূল নেতাকে ডিম ছোড়া হচ্ছে। তো সেই কারণে সেফগার্ড হিসেবে প্রত্যেকটা তৃণমূল নেতা হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে এক্সপিরিয়েন্স, এই যে ডেটা, এটা কোথা থেকে পেলাম? এটা তো সব দেখে শিখলাম, তাই না? আগে যে ওর সাথে হয়েছে বলেই তো হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে। তো সেই কারণেই এক্স্যাক্টলি এটাই রিজন যে আমাদেরকে পাস্ট ডেটাও দেখতে হবে, হিস্ট্রি রিপিটস প্রত্যেকবার। আরবিআই আজকে যে মেজারমেন্টগুলো নিচ্ছে সেটা 2013 সালে যেভাবে র্যাপিডলি বেড়েছিল সেইটা দেখেই এখনকার সেই মেজারমেন্টগুলো এক্স্যাক্টলি সেম একই প্যাটার্ন নিচ্ছে। 2013 সালে আরবিআই এসব স্টেপ নেওয়ার ফলে $34 বিলিয়ন ভারতে এসেছিল, $34 বিলিয়ন। এখন কত আসবে সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতেই পাবো। তো এখন যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে ট্রাম্পের যে নিউজগুলো চলছে, স্ট্রেট অফ হরমুজ বন্ধ রয়েছে, কখন খোলা হবে, গ্যাসের দাম কখন কমবে, ক্রুড অয়েল আরও কখন সস্তা হবে, এই বিষয়গুলো এগুলো সব কিছু রয়েছে, এগুলো সব শর্ট টার্ম বেসিসে একটা ভালো আমাদেরকে র্যালি দেখাতে পারে। কিন্তু যদি লং টার্ম সাস্টেনেবল র্যালি আমাদেরকে দেখতে হয় তাহলে এফআইআর ইনভেস্টমেন্ট জরুরি। আর এই ভিডিওটার মাধ্যমে এটাই আমরা কনক্লুড করতে পারি। এখন যেরকম ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা ডিল সাইন করে দেবো এবং তারপরে সঙ্গে সঙ্গে স্ট্রেট অফ হরমুজ খুলে যাবে, সেটা খুবই ভালো ইন্ডিয়ার জন্য, বিরাট বড় একটা স্পাইক আমরা দেখতে পারি। কিন্তু এই র্যালিটা সাস্টেনেবল করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে যে ইউএসের যে বন্ড ইল্ড সেটা ধীরে ধীরে কম হচ্ছে নাকি, আমাদের যে কোম্পানিজগুলো রয়েছে ইন্ডিয়ান কোম্পানিজ তাদের আর্নিং আগের থেকে বাড়াচ্ছে নাকি, বা আরও ভালো আর্নিং পোস্ট করছে নাকি প্রিভিয়াস কোয়ার্টারের তুলনায়। আর এরকমটা মার্কেটে যেদিনকে দেখতে পাবেন আপনি বুঝে যাবেন মার্কেটে সাস্টেনেবল একটা নতুন র্যালি আমরা দেখতে চলেছি, যেটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। আর এই ভিডিওটার একটা বোনাস পয়েন্টও বলি আপনাকে, যে ডোনাল্ড ট্রাম্প কি বললো না বললো সেই হিসেবে কিন্তু ট্রেড করবেন না, পজিশন রাখবেন না। কারণ ডোনাল্ড ট্রাম্প আজকে বলছে যে আমি আজকে ফাইন করে দেবো, রবিবারের মধ্যেই সব কিছু ডিল ফাইনাল করে দেবো, এইসব বলবে, স্ট্রেট অফ হরমুজ খুলে যাবে, আপনি হয়তো কল নিয়ে বসে থাকবেন দারুণ ভাই মার্কেট বাড়ে বলে। কিন্তু অন্যদিকে ইরানের যে অফিসিয়ালস তারা বলছে যে ডিল অনেকটা ক্লোজের দিকে বটে, কিন্তু আজকেই যে ক্লোজ হবে তা কিন্তু কখন আমরা মেনশন করিনি, বা সামনের দিনে যে কবে ক্লোজ হবে সেটাও আমাদের কোনো পার্টিকুলার কোনো ডেট সেরকম নেই। বাট আমরা এটা নিয়ে করছি, দেখছি, ডিসকাশন করছি। আর সেই মুহূর্তে আবার ইসরায়েল অ্যাটাক করে দিচ্ছে ইরানের উপর। তো ইসরায়েল চায় না যে সব ডিল ফিল হোক, ঠিক আছে? তো দেখুন নিউজের ওপর ভিত্তি করে এইভাবে পজিশন নেওয়াটা খুব রিস্কি হয়ে যাবে। আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নিউজের উপর ভিত্তি করে সবসময় ক্রস চেক করবেন যে ইরান কি বলছে। ইরান যদি সেটাকে সহমত করে তাহলে ঠিক আছে, যদি সহমত না হয় তাহলে কিন্তু পজিশন হুটহাট করে নেবেন না। তো আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। সব কিছু ডেটা নিয়ে আলোচনা করলাম, অনেক কিছু বিস্তারিত আলোচনা করলাম, একটু হয়তো হেভি হয়ে গেছে, আর একটু আপনার মনে হতে পারে যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি অনেক বিরক্তিকর কথা বলেছি, অনেক বাজে বকেছি, হ্যাঁ, অনেকেই তো অনেক কমেন্ট করেন। কিন্তু দেখুন আমার একমাত্র উদ্দেশ্য থাকে যে বেঞ্চের সব থেকে লাস্টে যে বসে থাকে, যার দিকে কেউ নজর রাখে না, কেউ দেখে না, তাকে বোঝানো। সেই কারণে আমি টাইম দেব, যতটা সময় একটা ভিডিও করতে লাগে আমি সেই টাইমটুকু দেব। আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা অনেক বড় হচ্ছে তাহলে আপনি দুদিনে দেখুন, কেটে দেখুন, বা একটু স্পিড বাড়িয়ে দিয়ে দেখুন, কিন্তু আমি যতটুকু সময় একটা ভিডিও নিড আমি ততটুকু দেবই। যদি জেনুইনলি আজকের আলোচনা আপনার ভালো লেগে থাকে, জেনুইনলি যদি ফিল করেন যে দারুণ লাগলো, মজা আসলো, নতুন কিছু শিখলাম আজকের ভিডিওতে, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আমি যেটা বলছিলাম যে একটা গোটা সপ্তাহ জুড়ে আমি এই ভিডিওটার পেছনে রিসার্চ করে তারপর আপনার সামনে রাখছি। সো আপনার জন্য হয়তো এই ভিডিওটা হয়তো 30 মিনিটের বা 25 মিনিটের হবে, ওটা দেখলে আপনার পুরো নলেজ চলে আসবে। কিন্তু এইটা সবকে একটা জায়গায় নিয়ে আসা, সেটাকে ঠিকঠাকভাবে সাজানো এবং তারপর আপনাদের সামনে প্রেজেন্ট করা
প্রচুর পরিশ্রমের বিষয় এটা। সো হোপফুলি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা সকলেই এই ভিডিওটা এনজয় করেছেন এবং সাবস্ক্রাইব করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।